আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকে সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। রোজার এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে কোনো সংশয় নেই বলে জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াত ছাড়া কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট করার আলোচনা চলছে বলেও জানান তিনি। অরণ্য গফুরের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে কথা বলতে নিজের বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি সালাউদ্দিন আহমেদ জুলাই সনদের কিছু বিষয় বিএনপি অযৌক্তিক মনে করে জানিয়ে ঐকমত্য কমিশনে বিকল্প প্রস্তাব দেয়া হবে বলে জানান তিনি। পিআর ও গণপরিষদ দাবিকে জামায়াত এনসিপির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিএনপির নেতা। রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। আগামী নির্বাচন কেউ বয়কট করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য সালাউদ্দিনের। বিএনপি বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে বলেও জানান তিনি। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। ইসলামী ঘরানার বেশ কিছু দলের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, তারা আমাদের সাথে জুটে আসতে পারেন, তবে সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কালচারাল ফ্যাসিস্টদের বিপক্ষে জাসাস আয়োজিত মানববন্ধনে বেগম সেলিমা রহমান বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার আশীর্বাদ ভুলতে পারেনি ফ্যাসিবাদের সেবক শিল্পীরা। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না, আপনারা কিসের শিল্পী? আপনারা নিজেদের সম্পদ গড়ার জন্য আপনারা সেদিন কাজ করেছেন। আপনাদের স্বৈর সরকার সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলে, কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। এ সময় শিল্পকলা সহ বিভিন্ন জায়গায় বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে সরকারকে 21 দিনের সময় বেঁধে দেয় জাসাস। ফ্যাসিস্টদেরকে তাড়িয়ে দিয়ে আপনাদের নিজের ব্যর্থতা পূরণ করুন। অরণ্য গফুর, RTV, ঢাকা। সরকারের সদিচ্ছা ও দলগুলোর ঐকমত্য থাকলে ফেব্রুয়ারির পূর্বেই সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচন সম্ভব। বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে এ মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিগত বছরগুলোতে গুমে জড়িত বাহিনীগুলোকে সংস্কার করে জাতির সেবায় আবার নিয়োজিত করতে হবে। এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, দেশে গুম রোধে স্থায়ী গুম কমিশন, গুমের আলামত রক্ষণাবেক্ষণ ও আলামত ধ্বংসের তদন্ত নিশ্চিত করতে হবে। পার্মানেন্ট গুম কমিশন, যেখানে রাষ্ট্রের সিকিউরিটি রেকর্ডস, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার অ্যাক্সেস তাদের থাকবে। 2 হচ্ছে যে আলামতগুলো নষ্ট হয়ে গেছে বা সাপ্রেস করা হয়েছে সেগুলো যাতে উদ্ধার করার ব্যবস্থা করা হয় এবং সংস্থাগুলোর যাতে রিফর্ম হয়, যাতে বাংলাদেশ আসলেই আর কখনো এই গুমের সংস্কৃতিতে ফিরে যেতে না হয়। নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না, আমরা যেই জায়গাটায় হচ্ছে ফোকাস করতে যাচ্ছি, সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। ঢাকা ও আশপাশের জেলার সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির বিষয়ে শুনানি করেছে নির্বাচন কমিশন। ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ 2, গাজীপুর সহ ঢাকা অঞ্চলের 28টি আসনের শুনানি হয়েছে। শুনানিতে অংশ নিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানোর পক্ষে বক্তব্য দিয়েছে গাজীপুরবাসী। তবে কামরাঙ্গীরচর ছাড়া ঢাকা 2 আসন নয় এবং দোহার নবাবগঞ্জ পুনর্বিন্যাসের বিরোধিতা করেছে প্রতিনিধিরা। এছাড়া নারায়ণগঞ্জ 5 আসনের পুরনো অবস্থায় নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পূর্বের অবস্থায় ফেরত চেয়েছে এলাকাবাসী। শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গাজীপুরের যে দীর্ঘদিনের দাবি ছিল যে এত জনগোষ্ঠীর মধ্যে মাত্র 5টি আসন, সেখানে ওনারা যেভাবে পুনর্বিন্যাস করেছে এটি যথার্থ হয়েছে। বিশেষ করে নতুন একটি আসন হলে আশেপাশের অনেকগুলো আসনের এটা প্রভাব পড়বেই। ফেব্রুয়ারিতে যেন সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে যেন দোহার নবাবগঞ্জবাসী ঢাকা 1 হিসাবে একটি আসনে যেন নির্বাচন আমরা সবাই শান্তিপূর্ণ ভোট দিতে পারি। আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে বুড়িগঙ্গার ওপরে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করা হয়েছিল, স্বৈরাচারী সরকার সেটা করেছিল। এখন এই স্বাধীন নির্বাচন কমিশন
যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা সম্মান জানিয়েছি। সংস্কার নিয়ে প্রতারণা করলে আগামীতে রাজনৈতিক দলগুলোকে চরম মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে সিরডাপ মিলনায়তনে জাতীয় সনদ ও নাগরিক ভাবনা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত আলোচনায় তিনি এমন কথা বলেন। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান আলোচকরা। অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে তারা বিতাড়িত হয়েছে। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে। যেগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে, দানবে পরিণত হয়েছে, সেই পথ ধরে আমাদের যারা ক্ষমতা যাবে তারাও যদি আবারও অগ্রসর হয়, তারাও দানবে পরিণত হবে। বিচার কাজের মধ্য দিয়ে সাবেক বিচারপতি ABM খায়রুল ইসলাম শেখ হাসিনার আদেশ পালন করতেন বলে দাবি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। আর অ্যাডভোকেট শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল বিচারিক ব্যবস্থার সাথে প্রতারণা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি প্রসঙ্গে এসব কথা বলেন তারা। GM মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। যে ব্যবস্থা 2011 সালে বাতিল করে আপিল বিভাগ। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত সহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা রিভিউ আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শুনানি করেন। এ প্রসঙ্গে জয়নুল আবেদিন বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে দেয়ার রায় আইনের দৃষ্টিতে কোনো বিচারই নয়। এমনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন আজিব ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন। তার জাজমেন্টের ফলে ওইটাকে সবসময় কোর্ট করে, যদিও এটা কোনো জাজমেন্ট আমরা আজকে বলেছি। অ্যাডভোকেট শিশির মনির বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার মাধ্যমেই কেবল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র মৃত, আর নির্বাচনের বেসিক স্তম্ভ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বলা হয়েছিল আরও পরবর্তী দুটি সংসদ নির্বাচন ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই। এটাকে আইনের ভাষায় বলে কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। যারা জখম হয়েছেন তারা যেন চিকিৎসা প্রদান না করে। GM মাহমুদ, RTV, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 25 বিচারপতির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে সোমবার হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয় সরকার। সংবিধানের 98 অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই 25 জন ব্যক্তিকে শুধু 2 বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করা হয়। আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর ধরা হবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা সহ 14 জনের নামে চার্জশিট দাখিল করেছে পিবিআই। বিকেলে নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান এ তথ্য জানান। 2024 সালের 21 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আব্দুল লতিফ। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে নিহতের বাবা। শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান সহ 12 জনকে। মামলার তদন্ত শেষে এজাহার নামীয় 12 জন সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক 2 কাউন্সিলর শাহজালাল ও ওমর ফারুককে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারের প্রথম দিন উৎসবের আমেজ বিরাজ করেছে। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন প্রার্থীরা, আর শিক্ষার্থী বান্ধব নেতাকেই বেছে নিতে প্রস্তুত ভোটাররা। প্রচারের সময় আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে প্রার্থীদের সতর্ক করেছে রিটার্নিং অফিস। তারা জানিয়েছে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী। রাকিব হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার সকাল 10টা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনের সব বুথে স্বাধীন পর্যবেক্ষক ও সিসিটিভি ক্যামেরার স্থাপনের দাবি ছাত্র শিবিরের। অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে, এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই। আমরা যখন জিজ্ঞেস করি যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন, সেই বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন দেন, বলে যে না এখন কোনো প্রচারণা করার জন্য। বিকেলের দিকে ভিসি চত্বরে স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রদল। প্রতিশ্রুতি নয়, পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ স্লোগান নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করে তারা। শহীদদের স্মৃতিকে স্মরণ করে তাদের স্মৃতিতে ফুলের শুভেচ্ছা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরো প্যানেল আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম সূচনা করেছি। সিনেট ভবনে প্রচারের সময় আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তারা। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সহ 3 স্তরের নিরাপত্তা রাখার কথা জানান তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে 7টা এন্ট্রি পয়েন্ট আছে, মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা থাকবেন। গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন হবে এই প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা জাতিকে হতাশ করবে না, এই দৃঢ় আস্থা তোমাদের উপর আমাদের আছে। আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয়ে প্রার্থীদের অভিযোগ প্রশ্নে কমিশনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ কেউ। কোন ডিপার্টমেন্ট কোন পরীক্ষা কবে হবে, দিস ইজ নট আওয়ার লায়াবিলিটি, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লায়াবিলিটি। নানান প্রতিশ্রুতির মুখে ভোটারদের বক্তব্য লেজুর ভিত্তিক নয়, শিক্ষার্থীদের কণ্ঠ হবেন এমন নেতাকেই বেছে নেবেন তারা। একটা রেজিম থেকে যে আমরা বের হয়েছি 5 আগস্ট, এই 5 আগস্টের পরে আমাদের একটা প্রত্যাশা পূরণের একটা জায়গা হচ্ছে ডাকসু। সেক্ষেত্রে আমি তাকেই ভোট দিব যার কাজ আমি আগে দেখেছি এবং আমি জানি যে সে সৎ লোক, সে যোগ্য, সে প্রার্থী হলে আমাদের চাওয়াগুলো তারা পূরণ করতে পারে। ডাকসু নির্বাচনের প্রচার চলবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত ও ভোট হবে 9 সেপ্টেম্বর। শুরু থেকে শেষ পর্যন্ত যারা। রাকিব হাসান, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাজমুল, জানাবেন ডাকসু নির্বাচনের প্রথম দিনে চলছে প্রচারণা, এই নিয়ে আর কি খবর আছে এবং সেখানে ছাত্রছাত্রীরা কি বলছে বলবেন। ডাকসুর আজকে প্রথম দিনের যে নির্বাচনী প্রচারণা এবং সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনী প্রচারণা চলছে, প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে এখন যেহেতু সন্ধ্যার পর কিছুটা রাত হয়েছে, অন্ধকার হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ে প্রার্থী বা যারা ভোটার রয়েছেন তাদের আনাগোনা কিছুটা কম। তবে খণ্ড খণ্ড হয়ে তারা রয়েছেন, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করছেন, কুশল বিনিময় করছেন। কিছুক্ষণ আগে আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনের সামনে এবং কিছুক্ষণ আগে
আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সবাইকে যাতে কোনো রকম দ্বন্দ্ব বিবাদে না জড়িয়ে তারা যাতে এই ভোটের নির্বাচনী যে কার্যক্রম সেতে অংশগ্রহণ করে, কারণ দ্বন্দ্ব বিবাদ হলে সেখানে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এই আশঙ্কার কথা তিনি জানান। এছাড়া তিনি জানিয়েছেন যে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে, কাজেই নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেই সব সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। তার আগে বিকেলবেলা একটি সংবাদ সম্মেলন করেছে শিবির সমর্থিত যারা রয়েছেন। ভিপি প্রার্থী ছিলেন সেখানে সাদিক কায়ুম এবং জিএস প্রার্থী ছিলেন এস এম ফরহাদ। তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন যে তাদের যেই পোস্টার রয়েছে, প্রচারণার যেই ব্যানার পোস্টার, এগুলো যে ছবি সেই ছবিকে বিকৃত করা হয়েছে এবং তাদের প্রচারণাতে বাধাগ্রস্ত করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। তো এই অভিযোগ তারা বিকেলে করেছেন। তো এখন পর্যন্ত এই ছিল এই সিনেট ভবন থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের সহ সভাপতি পদে 20 জন, সাধারণ সম্পাদক পদে 17 জন প্রার্থী লড়বেন। মোট জমা পড়া 276টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই 20টি আবেদন বাদ পড়েছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে শুনানির জন্য মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 জন প্রার্থী আপিল করেন। জাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে বিকেল 4টায় রায় ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট বিকেল 4টায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেটের নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহের মেয়াদ বাড়িয়ে 31 তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল থেকে 43 জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেন। শিক্ষার্থীরা বলছেন, রাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 24 তারিখ থেকে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল, আজকে পর্যন্ত ছিল, কিন্তু আমরা ছাত্রদের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে 31/8/2025 পর্যন্ত বর্ধিত করেছি। 9 জঙ্গি সহ 700 জেল পলাতক আসামি এখনও ধরা পড়েনি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন। সকালে কারা অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, 5 আগস্টের সময় দেশের বিভিন্ন জেলখানা থেকে 2200 বন্দী পালিয়েছে। তাদের মধ্যে কিছু ধরা পড়লেও এখনও বাকিরা ধরা পড়েনি। এছাড়া বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। বেশি রাজস্ব আহরণ করতে না পারলে সামনে বিপদ আছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। 15% নয়, ব্যবসায়ীরা রাজি হলে সিঙ্গেল রেটে ভ্যাট নিতে চান তিনি। আর এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় এনবিআর 2 ভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভোগান্তি কমবে বলে আশা করেন এনবিআর চেয়ারম্যান। অনলাইনে কেউ জয়েন করতে চান, আমরা আসলে উন্নয়নশীল দেশের যে এখন রাজস্ব ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগগুলো চলছে, এই কর ন্যায্যতার বিষয়গুলোকেও তারা ইতিবাচকভাবে নেবেন এবং গুরুত্বপূর্ণভাবে বিবেচনায় নেবেন। আমাদের ভ্যাটের আইন কারণ কঠিন, এই কথাও সত্য। তো এটাকে কিভাবে সহজ করা যায়, সহজ করার জন্য যেটা ইজি হইতো, যেটা আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল 1991 সালে যখন মরহুম সাইফুর রহমান সাহেব ভ্যাট ইন্ট্রোডিউস করলেন, যেটা সিঙ্গেল রেট, সিম্পল। আমার
একটা কোম্পানি বা একটা বিজনেস সে তার ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিবে, তার টার্নওভারের উপর সে VAT দিবে। যারা সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে। শুধু উচ্ছেদ করলে তারা আবারও দখল করবে, তাই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখলচক্র আবার সক্রিয় হয়ে উঠবে। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঝুঁকিপূর্ণ কাজ হওয়ায় সেনাবাহিনীকে খাল উদ্ধারের কাজটি দেয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, কঠোর হস্তে তাকে দমন করতে হবে। শুধু আইনের আওতা আইনে এনে না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার উপরে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানে তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ, সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন। বন অধিদপ্তরের ১,৫০০ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। গেল ফেব্রুয়ারিতে দুদক অভিযানে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পায়। এতে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তাদের খোঁজে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। এদিকে সামিট গ্রুপের সামিট কমিউনিকেশন লিমিটেডের ১০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে সামিট গ্রুপের পরিচালক ফরিদ খান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ ৭ জন। এছাড়া নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক মন্ত্রী, ও তার ছেলে জনাব জাকির হোসেন জুমন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তির সাপেক্ষে এগুলি পর্যালোচনা শেষে অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তার দল এ বিষয়ে প্রতিবেদন দাখিল করলে সেই ফলাফল আপনাদেরকে যথাসময়ে অবহিত করা হবে। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতিটি দুর্যোগে সরকার মানবিক সংগঠনগুলোর সাথে সমন্বিত প্রচেষ্টায় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বীর প্রতীক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত চীনের পক্ষ থেকে রেড ক্রিসেন্টকে বন্যায় জরুরি উদ্ধার সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে বন্যায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কন্টেইনারে ১৫ ধরনের অত্যাধুনিক উদ্ধার সরঞ্জামাদি বাংলাদেশ সরকারের মাধ্যমে চীন সরকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অনুদান হিসেবে হস্তান্তর করেন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলতি বছর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। এর আগে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কোরিয়ান উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার জন্য ট্রাম্পের কাছে আহ্বান জানান মিউং। এদিকে দুই রাষ্ট্রনেতার মধ্যকার বৈঠকের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর থেকে ১০৩টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার বিমান পরিবহন সংস্থা কোরিয়ান এয়ার। এ লক্ষ্যে ঘোষিত চুক্তির মোট মূল্য $৫০ বিলিয়ন। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে সকালে ঢাকা পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেখান থেকে আরেকটি ফ্লাইটে সিলেট পৌঁছায় ডাচরা। আগামী ৩০ আগস্ট বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে মাঠে নামবে নেদারল্যান্ডস। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাকি ২ ম্যাচ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে বাংলাদেশে ও নেদারল্যান্ডসে টি-20 সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। গ্র্যান্ডস্ট্যান্ড ইস্ট ও ওয়েস্ট গ্যালারির মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড বা উত্তর পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখা যাবে ২৫০ টাকায়। এছাড়া ১৫০ টাকায় খেলা উপভোগ করা যাবে শহীদ তুরাব স্ট্যান্ড বা পশ্চিম গ্যালারি থেকে।
অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাং লিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। 4 দলের এই টুর্নামেন্টে 3টি করে ম্যাচ শেষে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত, যেখানে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 6। অপরদিকে একটি ম্যাচ জয়ী নেপাল আছে তৃতীয় স্থানে। প্রথম লেগে 2 দলের মুখোমুখি দেখায় নেপালকে 3-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও বড় জয় প্রত্যাশী বাংলাদেশের মেয়েরা। এফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। 25 ও 28 অক্টোবর থাইল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। সেখান থেকে ক্যাম্প করতে জাপান যাবে আফইদারা। এছাড়া এশিয়ান কাপের বাড়তি প্রস্তুতিতে নভেম্বরে ভিয়েতনাম এবং আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ড নারী দলের সাথে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গণমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আগামী বছরের 1 মার্চ থেকে অস্ট্রেলিয়া শুরু হবে নারী এশিয়ান কাপের আসর, চলবে 21 মার্চ পর্যন্ত। এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ দল। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।